नमस्कार बंधुरा आमार नतून ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करछि भालो आछेन सबाई जे जेखाने आछेन। कालके रात्रिबेलाय जल दिएछि गाছে এবং বাইরে প্রচণ্ড বৃষ্টি, সারা রাতই ঝিপঝিপ করে বৃষ্টি হয়েছে। কিন্তু আমার ঘরের টবের কি অবস্থা দেখুন। এই টবগুলোকে যদি একটু বাইরে বৃষ্টির জলে রেখে দেওয়া যেত তাহলে ভালো হতো, কিন্তু মাটি ধুয়ে যায়, এই আর কি মুশকিল হয়। তো বাইরে প্রচুর বৃষ্টি পড়লেও আমাকে গাছে এখন জল দিতেই হবে, এখন বা একটু বাদে হলেও দিতে হবে। তো এত বৃষ্টি এক্ষুনি যেটা ছিল সেটা হচ্ছে কুয়াশার মতো লাগছিল, কিন্তু এখন সেই তোড়টা একটু কমে গেছে এবং আজকে ভেতর দিয়ে ফুটেছে একটা সাদা জবা। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আপনাদের সাথে এই যে ফুলটা দেখিয়ে জাস্ট ঘরে গিয়ে চুলটা একটু আঁচড়ে এলাম, তার মধ্যেই বৃষ্টি থেমে গেল। এখন এইরকমই হচ্ছে, তবে হয়তো এমনও হতে পারে যে কথা বলছি, এখন এই কথা বলতে বলতেই আবার ঝমঝম করে বৃষ্টি নেমে যাবে। আমাদের মামুনি আবার কাজে আসছে, কারণ একাদশীতে খুব ভালোভাবে অপারেশন হয়ে গেছে। যেদিনকে ভর্তি নিয়েছিল সেদিনকে ওদের অপারেশনের ডেট ছিল, কিন্তু একটা এমার্জেন্সি কিছু একটা চলে আসাতে সেদিন অপারেশনটা হয়নি। তার পরের দিন সকাল 9টায় অপারেশন হয়েছে এবং তার পরের দিনে তাকে ছুটি দিয়ে দিয়েছে। সে এখন ভালো আছে, মেডিসিন দেয়নি, শুধু একটা ওই মলম আর একটা স্প্রে মতো দিয়েছে, কিন্তু ওই ওরাল মেডিসিন কিছু দেয়নি। কালকে আবার ড্রেসিং করতে নিয়ে যাবে এবং একদম স্বাভাবিক আছে কোনো রকম। আমি জিজ্ঞেস করলাম যে ওদের একটু ওই ব্যাপারটা নিয়ে ভাবছে যে অনেক ওষুধ টষুধ দেবে, সেরকম একটা ভাবনা চিন্তা ছিল। তো যার ফলে ওরা একটু ওষুধ না দেওয়ায় একটু হতাশই বলা যায়। আমি বললাম তাতে কি অসুবিধা হচ্ছে কোনো? বললো না, কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে শুধু শুধু ওষুধ দেবে কেন? খুব একটা বড় অপারেশন তো নয়। হাতটা না, এই জায়গাটাতে, এই কনুয়ের কাছটাতে সাইড দিয়ে এরকম ফুলে গিয়েছিল, সেটা বেশ অনেক দিন ছিল। ডাক্তারবাবু বারবার বলছিলেন ওটাকে বাদ দিয়ে দিতে হবে, ওটা এক্সট্রা বেড়ে গেছে, ওটা কিন্তু বাদ না দিলে পরবর্তীকালে এই সামান্য জিনিস মানে অসামান্য হয়ে যাবে। তো যা হোক, দেরি হলো, কিন্তু এমন কিছু দেরি হয়নি যাতে করে মর্মান্তিক ক্ষতি হয়ে যাবে। সিদ্ধান্ত নিতে একটু দেরি করেছে, এটাই। আসলে ওর মামুনের বাবার দিক থেকে তো কোনো নিশ্চয়তা নেই, ভদ্রলোক এত মদ্যপ। হ্যাঁ, পারিবারিক কোনো দায় দায়িত্বতে ভদ্রলোকের কোনো মানে কিছুই নেই আর কি। যেটুকু সংসার চালানো, ছেলেদের চালানো, পড়াশুনো চালানো, মামুনের তো বিয়ে হয়ে গেছে, কিন্তু সেগুলো সবটুকুই তো ওর মায়ের ঘাড়েই। কাজে এই ধরনের চিন্তাভাবনা বা অসুখে আমি পড়ে থাকলে কি হবে না হবে, এগুলো মানুষকে নিয়ে একটুখানি ভাবতে হয়, এটা ঠিকই। যেখানে মাস আনি মাস খাই সংসার, সেখানে একটু ভাবতে হয়। তো যাই হোক, আপাতত আজকে আমাদের খুব ইন্টারেস্টিং একটা জলখাবার হচ্ছে আমার। বাকিদেরটা হয়ে গেছে, কিন্তু আমার হচ্ছে কালকে আমাদের ছানার বলের তরকারি হয়েছিল। তো সেটা বেশ কিছুটা উদ্বৃত্তি হয়েছে, কারণ একই জিনিস নিচে ওপরে দুটো হয়ে গেছে। আলপনা দিয়ে আবার আমাদেরকেও একই জিনিসের ভাগ দিয়েছে। তো এখন মিনামাসি গাছটা হলো, চারটা বলতে গেলে দুটো আমার। তো মিনামাসি ওই ছানার বলের তরকারিটাকেই গুটিয়ে স্ম্যাশ করেছে, করে তারপর এই যে এটা কিন্তু মাখা, হ্যাঁ, এর মধ্যে এক্সট্রা জল নেই কোনো, জাস্ট ওইটাকেই মানে মশলা পরোটার মতোই লাগবে। তারপরে এটাকে বেলে দেবে, দুটো মিনামাসি দুটো আমার, আর কিছুটা এক্সট্রা হয়েছে সেটা দিয়ে আমি খাবো হচ্ছে তরকারি হিসেবে। ভালোই হবে আজকে রবিবারের জলখাবার আমাদের। বাকিরা সবাই খেয়েছে চিড়ের পোলাও, আমার চিড়ের পোলাও খেতে একদম ইচ্ছা হচ্ছিল না। আসলে কি মানে কোনো কিছু খুব ড্রাই আজকাল আর একদম খেতে পারি না। চিড়ের পোলাওটা এত শুকনো হয়ে যায় না, মুখের ভেতরে গেলে কেমন একটা টেনে ধরে। ওই পাউরুটি খেতে পারি না, ওই জন্য একটু চা না নিলে পাউরুটি খেতে পারি না। তো ওই আর কি, আপাতত ভালোই হবে খেতে। এটা ভালো হয় সাধারণত, ফ্রিজে ছিল আর রাত্রেবেলায় তো বাসি হওয়ার প্রশ্ন নেই। ওটা দেখেই আমার খিদে পেয়ে গেল। মাসে তেলটা কম দিও, তেলটা একদম কম। আগের দিন আলপনা দিয়ে যেটা বলেছিল যে আমার নাকি প্রত্যেকটা ডালে ডালে পদ্মের কুঁড়ি আসবে, সেটা দেখবার জন্য একটু ছাদে এলাম। এসে দেখছি না, যতটা বলেছিল একটু বোধহয় বেশি কনফিডেন্স হয়ে গেছে। বা এটাও হতে পারে যে এখন আসেনি, হয়তো বা কয়েকদিন পরে আসবে। সে তো নাকি আবার হাত দিয়ে নেড়ে নেড়ে ভেতরে ভেতরে দেখেছে। দেখি, আবার হাত দিয়ে নাড়তে বারণ করেছি। পদ্ম গাছ খুব সেন্সিটিভ হয়ে থাকে, যদি বেরোয় তাহলে তো দেখা যাবেই। যেমন এইটা বেরিয়েছে একটা, আরগুলো যদি বেরোনোর হয় এমনি এমনিই বেরিয়ে আসবে। কিন্তু তখনই এই জায়গাটাতে দেখলাম একটা ঝিঙে ফুল ওপর থেকে ঝরে পদ্মের চারিতে পড়ে রয়েছে। ভালো লাগে দেখতে, জানেন তো। এগুলোর সঙ্গে না লোভ জড়িয়ে গেছে, তো সেই জন্য ফুলগুলো আলাদা করে আমরা এগুলো যে কোনো সৌন্দর্য আছে সেটা বুঝতে পারি না। এই যে কুমড়ো ফুল, যে মাথায় জারবেরা গুজি, যদি কখনো কুমড়ো ফুল গুজি, কি অসুবিধে, দেখতে কিন্তু ভালোই লাগবে।
কিন্তু না, কুমড়ো ফুলের বড়া খাই যে, বক ফুলের বড়া খাই যে, সেই জন্য এগুলো আমরা কখনোই মাথায় গোজা বা কোনো রকম অন্যভাবে কোনো ডেকোরেশন করা এগুলোর কথা ভাবতেই পারি না, ভাবলেই কিন্তু হয়। তো যাই হোক, আলপনাদি ওপরে এসেছে তার দাদাকে একটু চা দেওয়ার জন্য, মানে দাদা তার কাছে বলেছে চাটা একটু গরম করে দাও। আমি তখন ছাদেতে ছিলাম, আলপনাদি আগে এসেছে রান্নাঘরেতে। যাই হোক, কোনাটায় দাঁড়িয়েছিল। তো আমি এখন মাংসটা রান্না করবো। আজকে মিনামাসি একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে একটা বিশেষ কাজের জন্য। তো সেই কাজের জন্য ছেড়ে দেওয়ার পরেতেও মিনামাসি সেই সিঁড়িতে বসে বসে পান খাওয়া শেষ হচ্ছে না। আমি বললাম, কি গো যাও? তো তোমার হ্যাঁ হ্যাঁ যাই 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 বলে তো গেল। তারপর আবার দেখছি রাস্তায় দাঁড়িয়ে কার সাথে একটা গল্প করছে। তাহলে শোনো মিনামাসি, তোমাকে আমি মাংস রান্না করতে বারণ করলাম, তাহলে তুমি ঘুরে এসে বরং রান্না করো। তখন হ্যাঁ হ্যাঁ যাই 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 বলে তাড়াতাড়ি করে গেল। তো যাই হোক, মাংস রান্না করব আমি। এমনিতে বেছে বেছে রেখেই গেছে, মানে কুটে বেটে রেখেই গেছে। হ্যাঁ, এই রান্না করতে আর কতটুকু সময়, তবে কড়াইয়ে করবো। প্রেশার কুকারে মাংস খেতে আর ভাল লাগছে না। যতই হোক কড়াইয়ে রান্নাটা একটা আলাদা রকম স্বাদ হয়। আজকে রবিবার, ভালোই লাগে আমার এইভাবে রান্না করতে। একটু কড়াইতে বেশি সময় লাগলেও খেতে খুব ভালো হয়, এটা ঘটনা। তো যাই হোক, এখন আলপনাদির সাথে আমার বেশিরভাগ গল্প কি নিয়ে জানেন তো? গাছ নিয়ে। এই যে এত রকমের ইনডোর প্ল্যান্ট সব প্ল্যান করছি না, কয়েকদিনের মধ্যে দেখবেন ঝিনুকের বাড়িতে গাছে গাছে ভর্তি ঘরের ভেতরে। তো সেই সব নিয়েই আর কি বিভিন্ন রকম প্ল্যান। ও আলপনাদি ওই গাছটা কোথায় পাওয়া যাবে, ওইখান থেকে তারপরে দাঁড়াও দাঁড়াও সকালবেলায় দিদিকে বলবো যে বাড়িতে, ও তো মাঝে মাঝে ওর দিদির সাথে মর্নিং ওয়াক করতে যায়। তা আমি বলেছি খবরদার কারো বাড়ি থেকে না বলে গাছ চুরি করবে না। বলে না না, আমরা বললেই ডাল ভেঙে দিয়ে দেবে। অনেক বাড়ি তো ওদের চেনা, বিশেষ করে বিউটির তো এখন প্রচুর চেনা জানা হয়ে গেছে। কাজেই মানে এখন আলপনাদির দিদি এবং আলপনাদি বিউটির জন্য খুব ফেমাস হয়ে গেছে। তো ওরা বললেই দিয়ে দেবে। তো সেরকমই আর কি প্ল্যান, যে যত কম গাছ কেনা যায় আর কি। আর যদি তেমন হয় তাহলে নয় কিনবো, এত কিছু কিনতে পাচ্ছি, এত দাম দিয়ে সব ইনডোর প্ল্যান্টের জন্য টব কিনতে পারছি, এটা গাছ কিনতে পারবো না? দেখি 2-3 দিন অপেক্ষা করে সবগুলো টব আসুক, তারপরে প্ল্যান করব কোনটায় কি রাখবো। ইতিমধ্যে শাওলি আমাকে কয়েকটা ইনডোর প্ল্যান্ট দিয়েছে। আমার যেদিনকে রেকর্ডিং ছিল আকাশবাণীতে, সেদিন আকাশবাণীতে ও চাকরি করে, সেখান থেকে সেগুলোও তো প্রতিস্থাপন করবোই, তবে ওগুলো সবগুলো ইনডোর না, একটা তো ইনডোর নয়। তো যাই হোক, এখন রান্না টান্না হয়ে গেল সব কিছুর পরে বিকেলবেলাতে এখন যাচ্ছে হচ্ছে একটা মিছিল আরজি কর নিয়ে। বাগড়াকোট থেকেও শেষ পর্যন্ত মিছিল বেরোলো। তো যাই হোক, এখন না বাইরেতে লোডশেডিং চলছে, যার ফলে এটা কিন্তু আমি ইনভার্টার দিয়ে চালাচ্ছি। পেছনটা ঘুট ঘুট করছে অন্ধকার, কারণ স্ট্রিট লাইটগুলো জ্বলছে না। আজকে এই টপটা এসেছে আমার সিঁড়িতে, আমি একটা জায়গাতে রাখবো। কোন জায়গাটাতে রাখবো সেটা কাল পরশুর ব্লগে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। এবং এখন যেগুলো কাটছি সেটাও কিন্তু ইনডোর প্ল্যান্টের জন্যই আমি টব অর্ডার করেছি। এই টবগুলো আমার খুব পছন্দ হয়েছে, খুব রিজনেবল রেটে পেয়েছি। যেটা মেটালের টব দেখছেন সেটার দাম নিয়েছে ওই 250 মতো, আর এইগুলো ঠিক আমার মনে পড়ছে না, তবে এগুলো অ্যামাজন থেকে এনেছি। সব মিলিয়ে মিশিয়ে কেনাকাটা আজকে দারুণ আনন্দজনক হয়েছে। মানে আমি সবগুলো জিনিসেই খুব আনন্দিত, সবগুলোই মনের মতো এসেছে যেমনটা আমি চেয়েছিলাম। তবে কি জানেন, ইনডোর প্ল্যান্টের জন্য না এর ভেতরে কিন্তু মাটি দিয়ে গাছ করা যাবে না, এর মধ্যে একটা আলাদা টব রেখে তবে গাছ করতে হবে, কারণ ওইভাবে হবে না। তো এখন টুপুরের আমার একটু চুটুর পুটুর খিদে পেয়েছে, তো আবার সে মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। তাই জন্য ওই যে একখানা অখাদ্য জিনিস এনেছিলাম না, সেটা হচ্ছে মাল্টিগ্রেন ব্রেড, কয়েকখানা বাকি রয়েছে। তো ভাবছি ওইগুলো তো শুধু মুখে খেতেই পারি না আমি, তো মেয়েকে একটু এরমভাবেই করে দিই। খুব সহজেই করে দেওয়া যায়, মানে ঠিক 10 মিনিটের একটা রান্না। লাগে হচ্ছে পাউরুটি, তেল, চিনি, আর একটু যদি মিল্কমেড থাকে মিল্কমেড, কিন্তু একটু ঘি দিয়ে দিলে খেতে ভালো লাগে জন্য ওই তেলের মাঝখানে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। পুরোটা যদি ঘি দিয়ে করা যেত তাহলেই ভালো হতো, জানেন তো। খেতে খুব সুন্দর হয় কিন্তু। আর আমার মেয়েটা না মিষ্টি খেতে ভালোবাসে। যে সমস্ত বাচ্চারা এই সন্ধ্যেবেলায় মিষ্টি টিষ্টি খেতে ভালোবাসে, টুক করে এইগুলো করে দেওয়াই যায়। মায়েদের বেশি মানে পরিশ্রমও নেই, আবার এই জিনিসটা করে দিতেও খুব সুবিধে, বেশি জিনিসপত্র লাগে না। তো চিনির শিরাটা কিন্তু অন্য জায়গায় বানালেও হতো, কিন্তু আমি এইখানেতেই বানালাম, কারণ যতটুকু বানাবো শিরা সবটুকু যেন ওই ইয়ের মধ্যে ঢুকে যায়, ওই পাউরুটির মধ্যে ঢুকে যায়। আমি ঠিক সেই মাপেই করলাম, 3 চামচ চিনি দিলাম, তাতেই যথেষ্ট। খুব সুন্দর খেতে হয়েছিল, মেয়ের আমার ভালো লেগেছে, ইনফ্যাক্ট ভালো লাগেও, সেই জন্যই এটা করে দেওয়া। তো যাই হোক, আপাতত এটা করে দিয়ে তাকে একটুখানি খেতে দিয়ে নিই। তারপর সন্ধেবেলার কিছু কাজকর্ম বাকি আছে সেটাই। আর আমার শ্বশুরমশাই এসেছিলেন আজকে, তারপর আবার আজকে বেরিয়েছে হচ্ছে তাদের বিয়ের অ্যালবামটা। আজকে ভাবছি ওদের বিয়ের ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব। দাঁড়ান, আগে এটা ওকে দিয়ে নিই তারপর।
50 বছর আগের বিয়ের ছবি বেরোলো, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বিয়ের ছবি আছে, আমার বাবা মার কিন্তু বিয়েতে কোনো ছবি নেই। এটা আমার মায়ের একটা খুব বড় দুঃখ। কিন্তু যা হোক, শ্বশুরমশাই শাশুড়ি মারটা দেখাই, কি সুন্দর দেখতে ছিলেন আমার শ্বশুরমশাই শাশুড়ি মা। দেখুন, অল্প বয়সে সবাই কি ভালো থাকে দেখতে, তারপর কেমন একটা যেন বয়সের সাথে সাথে বয়সের ছাপ পড়ে, সে অবশ্য অন্য রকমের সৌন্দর্য। ভালো লাগছে, সবাইকে চিনতে পারছি না, তবে চিনতে পারছি বড় মেশোকে। আমার বড় মেশো শ্বশুরমশাই, তিনিও মারা গেছেন। যাই হোক, সেই এদের মধ্যে কাউকে বুম্বাদাও সেরকমভাবে চেনে না। একজন দুজনকে হয়তো বা বড় মামাকে দেখালে চিনতে পারবেন। বড় মামারও এখন এত স্মৃতি ধারালো নেই। তো আগেকার দিনের বিয়ের সাজ, বিয়ের সব কিছু বড্ড বেশি ন্যাচারাল ছিল। এখন সব মেকআপ টেকআপ করে সবচেয়ে মানুষগুলোকে পুরোপুরি বদলে দেয়। তবে একটা জিনিস, আমি যখন বিয়ে হয়েছে তখনও কিন্তু বিয়ের এই যে চড়া মেকআপের ব্যাপারটা ছিল না। তখনও মানুষকে মানুষ বলে, এই মানুষটি যে সেই মানুষটি তাকে বোঝা যেত। কি খুশি ছিলেন আমার শাশুড়ি মা, মানুষটি খুব রোম্যান্টিক ছিলেন। আর আমার শ্বশুরমশাই ঠিক তার উল্টো। কিন্তু নদীর দুটো ধার একসাথে মিলে মিশে এতগুলো দিন সংসার করেই ফেললেন। বিয়ের ফটোগুলো যখন দেখি, শাশুড়িমার মুখের হাসি যখন দেখি, বুঝতে পারি সেই লজ্জা লজ্জা হাসির পেছনে কত আশা, কত সুন্দর সুন্দর জীবন, কত স্বপ্ন। সেগুলো ভেবলে খুব মনটা খারাপ করে। পূর্ণ হয়নি তা নয়, তবে ভদ্রমহিলা আরও অনেক কিছু পেতেন, অনেক কিছু তিনি ডিজার্ভ করতেন, ভালোবাসা ডিজার্ভ করতেন। এটা কিন্তু ঘটনা। আর ভদ্রমহিলার বিশেষ চাহিদাও ছিল না জীবনে, ভালোবাসা, অ্যাপ্রিসিয়েশন। তিনি প্রচণ্ড করেছেন পুরো পরিবারের জন্য। কিন্তু একবারের জন্য সবাই মুখ ফুটে বলুক যে হ্যাঁ বৌদি তুমি করছো, বা হ্যাঁ তুমি করছো, এইটুকুই চাহিদা ছিল। যাই হোক, আমার শ্বশুরমশাইরও কিছু করার ছিল না। এত বড় সংসার, বাড়ির বড় ছেলে, সবাই ঠিক বাড়ি থেকে বা দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মানুষ তো ছিলেন না। কিন্তু স্ত্রী যে আমার সহযোদ্ধা, সে যে একটা অন্য বাড়ি থেকে এসেছে, রাতারাতি আমার সাথে বিবাহসূত্রে অংবংচং মন্ত্র পড়ার সৌজন্যে তিনি যে সবটুকুকে আপন করে নিতে পারবেন, যে সেটা যে তিনি করেছেন, এটা যে একটা মহৎ গুণ, সেইটুকু শুধু যদি তিনি একটু অ্যাপ্রিসিয়েট করতেন। যখন করলেন তখন অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, এই যে সিঁদুর দান, সেটা নিয়ে একটা বেশ মজার ঘটনা আছে জানেন তো। আমার শ্বশুরমশাই নাকি এত সুন্দর করে সিঁদুর পরিয়েছিলেন যে সবাই বলছে কি ব্যাপার, তুমি কি প্র্যাকটিস করে এসেছো? এতটুকু নাকি সিঁদুর ছেদরে বেদরে এদিক ওদিক চলে যায়নি। দাঁড়ান একটু ভালো করে আপনাদের জুম করে দেখাই। দেখুন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলেও বুঝতে পারবেন একদম সরু হয়ে সিথে বরাবর উঠে গিয়েছিল। আর আমার শ্বশুরবাড়ির একটা খুব ভালো নিয়ম জানেন তো, সেটা হচ্ছে ওই বাঁ হাত দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বউয়ের কপালে সিঁদুর ছোঁয়ানো হয় না। তারা ডান হাত দিয়েই বউকে দেখে, মানে আমরা একদম সজ্ঞানে তোমাকে বরণ করে নিচ্ছি, এই একটা ব্যাপার ছিল, যেটা কিন্তু আমার বিয়েতেও আমি দেখেছি। এখন আমার শাশুড়ি মার বিদায়ী হচ্ছে। আমার দাদা শ্বশুর অর্থাৎ অনাথ কুমার মণ্ডল, তিনি তৎকালীন সময়ে আসানসোল পলিটেকনিকের প্রিন্সিপাল ছিলেন। তিনি মেয়েকে আশীর্বাদ করছেন, এখন করছেন দিদিমা, এবং এখন বাসে উঠে গেছেন শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। এখন শ্বশুরবাড়িতে সবাই বরণ করে নিচ্ছে। পাশে যে জন ধরে রয়েছেন তিনি আমার বড় পিসি শাশুড়ি, মানে আমার শাশুড়ি মার বড় ননদ। আর এটা হচ্ছে বউ ভাতের সাজ। ভালোই লাগছিল দেখতে, আমার খুব ভালো লাগে আমার শাশুড়িমাকে এইভাবে হাসি মুখে দেখতে। একজন জাতীয় লেভেলের পদকধারী ক্রীড়াবিদ ছিলেন আমার শাশুড়ি মা। এই রাস্তাটা পেরোনোর জন্য কত অধ্যাবসায়, কত কিছু পেরোতে হয়েছিল। যাই হোক, সেটা তিনি বিয়ের পরেও কন্টিনিউ করেছিলেন, তারপরে আর করে উঠতে পারেনি। এটা যে একটা কত বড় স্যাক্রিফাইস, সেটাই বা কতজন বোঝে। তবে খুব সত্যি কথা বলতে বন্ধুরা, আমার শ্বশুরমশাই শাশুড়িমা তো বাড়ির বড় ছেলে বড় বৌমা, তাদের দায় দায়িত্ব করতে গিয়ে এমন অনেক কিছুই হয়তো বা হয়েছে যেটা সে অর্থে করে হওয়া কাম্য ছিল না। বাড়ির অন্যান্য সদস্যরা সেগুলো দেখতো, বুঝতো না তা কিন্তু নয়। বুঝতেন না কেবলমাত্র আমার শ্বশুরমশাই। কেন জানি না তিনি এতটা অবুঝ ছিলেন। কিন্তু পরবর্তীকালে যাদের বিয়ে হয়েছিল, আমার শাশুড়ি মাকে দেখেই হয়তো বা তাদের একটা শিক্ষা হয়েছিল, যার ফলে বিয়ের পর থেকেই তারা কিন্তু নিজে নিজের স্ত্রীর প্রতি একেবারে ঢাল হয়েছিলেন, যেটা কিন্তু হওয়াটাই কাম্য। কিন্তু সেটা আমার শ্বশুরমশাই কোনো দিন হননি, যার ফলে সারা জীবন ভদ্রমহিলাকে পিষ্ট হতে হয়েছে, এবং সেটা তার জীবনের একটা অন্যতম দুঃখের জায়গা। একটা মেয়ের কত স্বপ্ন থাকে নিজের বিয়ের পরে, শ্বশুরবাড়ি নিয়ে, শ্বশুরবাড়ির মানুষজন নিয়ে, স্বামীকে নিয়ে। স্ট্রেস ডায়াবেটিস হয়ে এতজনের সংসার
অতিরিক্ত পরিশ্রম, অনিয়মিত খাওয়া দাওয়া, সহানুভূতির অভাব, ভালোবাসার কাঙাল হয়ে ঘুরে বেড়ানো, অভিমান, টেনশন। বাড়িতে কিন্তু কেউ মানে আমার শাশুড়ি মার বাবা মা কেউই ডায়াবেটিক নন। ওই বাড়িতে সেরকমভাবে ডায়াবেটিক ফ্যামিলি নয়, কিন্তু ওই যে বললাম স্ট্রেস ডায়াবেটিস হয়ে ভদ্রমহিলা অকালেই চলে গেলেন। 72 বছর বয়স আজকের দিনে, খুব অল্প বয়স না হলেও যাওয়ার বয়স তো নয়। যাই হোক, রক্ত মাংসের মানুষ, সবার জন্য প্রত্যাশাহীনভাবে করতে হয়, এসবগুলো ধর্মগ্রন্থে লেখা থাকে। মানুষ তো রক্ত মাংসের শরীর, একটু বিনিময়ে প্রত্যাশা করে, আর কিছু না হোক ভালোবাসা, এবং সেটা হচ্ছে একটু অ্যাপ্রিসিয়েশন, যে হ্যাঁ তুমি করেছো, তুমি অনেক করেছো। অনেক সময় না মুখে বলারও প্রয়োজন আছে, সব কিছুই সবসময় উল্টো দিকের মানুষকে বুঝে নিতে হবে এমনটা নয়। সবসময় বিয়েটা না একটু সমমনস্ক পরিবারে দিতে হয়, নাহলে অকালে মানুষের ছবি হয়ে যায়। তবে কি জানেন, শাশুড়ি মা সবাইকে খুব ভালোবাসতেন, তো কারোর প্রতি কোনো দায়িত্বে কোনো ত্রুটি ছিল না। ছেলেমেয়েগুলো খুব ভালো হয়েছে। মানুষের জীবনের সেরা সম্পদ বলুন, সেরা ইনভেস্টমেন্ট বলুন, সেটা তো ছেলে মেয়ে সন্তানাদি। এইটাই আপনাকে সব থেকে বেশি ডিভিডেন্ড দেবে। ওই জায়গাটাতে ভদ্রমহিলাকে ঠাকুর পুষিয়ে দিয়েছেন। ছেলে মেয়ে খুব ভালো হয়েছে, তাদের দুজনের মধ্যে খুব ভাব, মানে ভাই বোনের মধ্যে কারোর ছুঁচ ঢোকানোর ক্ষমতা নেই। আবার চলে এলাম রান্নাঘরে। যখন রান্নাটা হয়ে গেছে আমার ভাত, যেহেতু রাত্রেবেলা একটু গরম ভাত বানালাম, তখন বোম্বাদা বলল আজকে একটু ভাত ভেজে দাও, ভাত ভাজা খাই। তো এইটাই আর কি, যেরকমভাবে ফ্রাইড রাইস করবো, তবে সেটা সেদ্ধ চালে। এটা গোবিন্দভোগ চাল বা বাসমতি চালে হলে ভালো হতো। যে কথাটা বলছিলাম সে কথাটা অসম্পূর্ণ রয়ে গেল, কারণ আমার মনে হচ্ছিল যে রান্না করতে যেতে হবে। সেটা হচ্ছে যে আমার ননদ এবং আমার হাজব্যান্ডের মধ্যে কিন্তু কারোর ঢোকার ক্ষমতা নেই। যখন ভাই বোন ছোটো থাকে তখন কিন্তু একটা থাকে যে ভাই বোনের মধ্যে খুব মিল, কিন্তু পরবর্তীকালে বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার পরে অনেক রকমের সমস্যা কিন্তু তৈরি হয়ে যায়। কিন্তু সেইটা দুই ভাই বোনের মধ্যে কিন্তু হয়নি। প্রথম কথা হচ্ছে, আমার শাশুড়ি মা সমমনস্ক দুটি পরিবারে চেয়েছিলেন যে তাদের দুই ছেলে মেয়ের যেন বিবাহ সূত্রে তারা আবদ্ধ হয়। আমাকে আমার শাশুড়ি মাই পছন্দ করে এনেছিলেন, এবং আমার ননদও কিন্তু নিজে পছন্দ করে যে ছেলেটির সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে, আমার নন্দাই জাস্ট হীরের টুকরো একটা ছেলে। তার এইসবের ব্যাপারে মানে কোনো কিছু বক্তব্যই নেই, যেরকম ভদ্র মানুষের হয়ে থাকে। এবং পরবর্তীকালে আমার শাশুড়ি মার দুই ছেলে মেয়ে তৈরিও এমন হয়েছে যে এদের মধ্যে কেউ ঢুকতে কোনো দিন পারবে না। ভাই বোনেদের মধ্যে আমি বা আমার নন্দাই আর কি, চিন্টুদা, তারা আমরা চেষ্টাও করি না, কিন্তু আমাদের সবার সাথে প্রত্যেকের খুব ভালো যোগাযোগ। এইটুকুই দরকার। সমস্ত বৃহত্তর আত্মীয় স্বজনের সাথে আমরা যোগাযোগ রাখার চেষ্টাই করি না, কিছু কিছু ক্ষেত্রে তো বটেই, কিন্তু যাদের সাথে আছে তাদের সাথে কিন্তু নিবিড় যোগাযোগ রয়েছে, এবং সেটা ভবিষ্যতেও থাকবে। আমরা জানি যে দৃষ্টি, রাই এবং টুপুর, এরা তিনটে বোন, অর্থাৎ আমার দিদির মেয়ে, আমার ননদের মেয়ে এবং আমার মেয়ে। পরবর্তীকালে এই তিন বোন যাতে ভালো থাকে, তিন বোনের সঙ্গে তিন বোনের যাতে খুব ভালো যোগাযোগ থাকে, সেই বন্দোবস্ত কিন্তু আমরা 16 আনা করছি। আমার দিদিকে হয়তো ব্লগেতে আপনারা অতটা দেখতে পান না, কিন্তু তাদের সাথেও কিন্তু আমার যোগাযোগ খুব ভালো। ব্লগে আসে না কারণ দূরে থাকে। হ্যাঁ, ওরা কিন্তু পুজোয় আসছে, এবং আমি যেহেতু চলে যাচ্ছি বেড়াতে, মাকে যেহেতু পুজোয় একা রাখা যাবে না, সেই জন্যই কিন্তু দিদিরা আসছে। পরবর্তীকালে নিশ্চয়ই ব্লগে একদিন না একদিন আপনাদের সাথে সাক্ষাৎ হবে। একবার হয়েছিল, টুপুরের জন্মদিনে তারা এসেছিল, কিন্তু এর পরেও হয়তো বা, নিশ্চয়ই, হয়তো কেন, নিশ্চয়ই হবে। যাই হোক, রাত্রিকালীন সমস্ত কাজকর্মগুলো গুটিয়ে ফেলি। ওদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, তারা সবাই শুয়েও পড়েছে। আমার একটু কাজকর্ম বাকি আছে। আজকে দেখুন এক ধামা বাসন হওয়া যেটাকে বলে, সেটাই হলো। তো চলুন তাহলে, এরপর আর সামনে এসে বলছি না কিছু, সবটুকু মিটিয়ে নিয়ে তারপর পোশাকটা পরিবর্তন করে নিয়ে ঘুমোতে হবে। আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল একটা খুব সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার মধ্যে যতটুকু ক্ষমতা আছে সবটুকু দিয়ে পরের দিনের ব্লগ পর্যন্ত আপনাদের সাধুবাদ জানিয়ে আজকের দিনের জন্য ব্লগ শেষ করছি। টাটা।